সত্যি কথা, আমি ভেবেছিলাম যে চিতা বোধহয় দেখা যায় না, কিন্তু আফ্রিকা যারা যারা গেছে তাদের প্রত্যেকের কাছেই শুনেছি যে মোটামুটি চিতা দর্শন প্রত্যেকেই করেছে। চিতা অ্যাজ সাচ একটু শাই অ্যানিমাল, বিগ ফাইভের মধ্যে পড়ে, এবং চিতা একটু শিকার করে ছোট যে ক্ষুদ্রতগতি অ্যানিমালসগুলো সেগুলোকে। চেষ্টা যে বড়গুলোকে মারার করে না তা নয়, তবে সাধারণত চিতার খাদ্য হিসেবে অ্যান্টিলোপগুলো যেগুলো স্মলার সেগুলোই হয়। আমাদের এবারের আফ্রিকা সফরে দুবার আমরা চিতাকে খুব কাছ থেকে দেখেছি শুধু নয়, ক্যাট ওয়াক যাকে বলে, চিতা আমাদের দুবারই ক্যাট ওয়াক করে একদম 5 মিটারের মধ্যে দিয়ে অনেকটা রাস্তা হেঁটে ডেকে দেখিয়েছে যে সে কেমন করে ডাকে, সে কোথায় থাকে, কেমন করে বসে, কেমন করে হাঁটে। এবং আমরা যে দুদিন জঙ্গল সাফারি করেছি তার দুদিনই আমরা চিতার দর্শন পেয়েছি। প্রথমে আমরা দেখেছি যে চিতা ঝোপের নিচে বসে আছে সুন্দর করে, এবং কিছুক্ষণ কিছু গাড়ি যেই আশপাশে জমে গেল সে বিরক্ত হয়ে উঠে ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ছোট ছোট ডাকতে ডাকতে চলে গেল। ঘটনা হচ্ছে চিতা আর লেপার্ড এই দুটো অনেকেই গুলিয়ে ফেলেন। চিতা আর লেপার্ড চেনার সহজ উপায় হচ্ছে এদের গায়ে যে স্পট থাকে, স্পটগুলো, চিতার স্পটগুলো হচ্ছে সলিড পোলকা, সলিড ডটস, আর লেপার্ডের গায়ে যে স্পটগুলো থাকে সেগুলো হচ্ছে রোজেট, মানে একটা গোলাপ ফুলের পাপড়ি শুদ্ধ যদি ছাপ নেওয়া যায় যে ছাপটা আসে সেটা, সলিড ডটস নয়। আর চিতার মুখের চোখের পাশ দিয়ে একটা কালো টিয়ার একটা লাইন থাকে, সেটা দেখে চেনা যায় যে এটা চিতা অথবা লেপার্ড। অবশ্যই গায়ের রঙেও কিছুটা ফারাক থাকে, লেপার্ডের গায়ের রঙটা একটু হলদেটে বেশি হয়, হলদেটে উইথ রোজেট যে স্পটসগুলো, তাই দেখে লেপার্ড চেনা যায়। আমরা আবার চিতার কথায় আসি। চিতা যখন অ্যাটাক করে কোনো অ্যানিমালকে তখন অসম্ভব জোরে, মানে চিতার শরীরে যে মাস্কুলেচারটা, তার যে এরোডাইনামিক্স, এই পুরোটাই হচ্ছে স্প্রিন্টারের মতো। চিতা অসম্ভব জোরে দৌড়য় এবং একটা টোটাল রান আপের মধ্যে যদি সে তার শিকারটা ধরে না ফেলতে পারে, সেই দিনে অনেক ঘন্টার জন্য চিতা আর শিকার করতে পারে না। লাইক আ স্প্রিন্টার, মাসেল এক্সহশন এত বেশি হয় যে চিতা হাঁপিয়ে পড়ে এবং অনেকক্ষণ বাদে তাকে আবার পুরো এনার্জিটা করে নিয়ে রিজুভেনেটেড হয়ে তবে সে আবার শিকার ধরার চেষ্টা করতে পারে। সেই জন্য চিতারা কিন্তু এন্ডেঞ্জার্ড অ্যানিমাল। চিতারা অনেকেই অনেক দিন না খেয়ে থাকে এবং না খেয়ে থাকার জন্য ওদের শরীরের শেষ শক্তিটুকু ক্ষয় হয়ে যায় এবং শেষে অনেকে উঠে আর শিকার ধরতে পারে না। সুতরাং ওদের এই স্প্রিন্টারের যে বিল্ডটা, সেটা ওদের নিজেদের জন্যই অনেক সময় ডেট্রিমেন্টাল। আরেকটা জিনিস হচ্ছে চিতার শরীরের বাকি অংশের তুলনায় মুখের সাইজটা ছোট হওয়ার জন্য অনেক বড় অ্যানিমালের গলাটা ওরা ধরতে পারে না। সেই জন্য একটা শিকার করে যে বেশ কয়েকদিন ধরে খেতে পারবে সেটা ওদের পক্ষে মুশকিল, কারণ খুব বড় অ্যানিমাল ওরা ধরতে পারে না। আর চিতা ঠিক যে প্রাইডে থাকে তাও নয়, দলে থাকে না, একা একাই শিকার করে, যার জন্য পুরোটাই নিজের দায়িত্বে নিজেকে থাকতে হয়। যাকে এ তো গেল চিতা কি করে চেনা যাবে আর চিতা সাধারণত কি করে তার ব্যাপার। চিতা নিয়ে একটা মজার গল্প বলি। আমরা তো চিতা খুব ভালোভাবেই দেখেছি, এটা এর আগেও একবার বলেছি। হঠাৎ একদিন আমাদের সাফারির মাঝখানে গাড়িটা এক জায়গায় নিয়ে আমাদের দাঁড় করিয়ে দিল। অ্যাপারেন্টলি কিছুই দেখতে পাচ্ছি না দূরবীন টুরবিন দিয়েও। তখন আমরা জিজ্ঞাসা করলাম ড্রাইভারকে যে কী হয়েছে। বললো এখানে একটা চিতা আছে, বুশের মধ্যে লুকিয়ে আছে, ওকে দেখা যাচ্ছে না, আপনারা শুধু আশপাশের অ্যানিমালগুলোর বিহেভিয়ার ফলো করুন। এবার দেখি একটা জিরাফ দাঁড়িয়ে আছে, জিরাফটা একদম স্টিল, মানে ওকে আমরা 5 মিনিট ধরে লেজ, কান, চোখ কিছু নাড়াতে দেখলাম না, মনে হচ্ছে একটা জিরাফের স্ট্যাচু। তার অদূরে দেখি একটা ইম্পালাদের বিরাট বড় দল দাঁড়িয়ে আছে এবং এই দলগুলো খুব অ্যালার্মড হয়ে, বড়রা চারদিকে ঘিরে, বাচ্চা 2-3টে ছিল ওগুলোকে মাঝখানে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, নড়ছে না। আর হরিণদের যদি কখনো দেখে থাকেন, হরিণরা যখন রেস্ট করে ওরা কিন্তু চারদিকে মুখ করে সেন্ট্রির মতো হরিণরা বিভিন্ন রকম, মানে সবগুলো দিকেই অনেকগুলো হরিণ মুখ করে দাঁড়ায়, যাতে করে কোনো দিক থেকে কোনো ইমিনেন্ট ডেঞ্জার আছে কিনা ওরা দেখতে পায়। তো এটা ওদের একটা সিস্টেম। তো আমরা দেখলাম ওরকমভাবে চারদিকে তাকিয়ে খুব অ্যালার্মড হয়েতে দাঁড়িয়ে আছে আর ছোট ছোট একটু মুখে শার্প আওয়াজ করছে, মানে যেটা সাধারণত কোনো প্রিডেটর দেখলেই ওরা করে। আর একটুও নড়ছে না, সাধারণত ওরা চঞ্চল অ্যানিমাল, কিন্তু জায়গা ছেড়ে একটুও নড়ছে না।
এই অবস্থাটা চললো কিছুক্ষণ। আমাদের ড্রাইভার কাম গাইড বলল যে সামনে কোনো প্রিডেটর আছে, ওরা টের পেয়েছে, এবং এভরিওয়ান ইজ ওয়েটিং ফর হু উইল মেক দ্য ফার্স্ট মুভ। মানে এটা নাকি জঙ্গলের শিকারের মূল কথা হচ্ছে যে প্রেডেটাররা অ্যাটাক করে মুভিং অবজেক্টকে, সেই জন্য এদের প্রথম ডিফেন্স হচ্ছে নড়াচড়া বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা, তারপরে কিছুক্ষণ পরে দেখলাম, মিনিট 5 পরে জিরাফটা খুব আস্তে আস্তে নড়ে উঠলো এবং একদিক দিয়ে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। তারপরই দেখলাম ইম্পালাগুলো আস্তে আস্তে একটা লাইনে একদিকে ফেস করে দাঁড়ালো এবং বাচ্চাগুলোকে ওরা রাখলো সবার শেষে, বড়গুলো ঠিক একটা মিলিটারি লাইন আপের মতো ফাইল করে ওরা দাঁড়িয়ে গেল। সামনের ইম্পালাগুলো মুখে সেই অ্যালার্মিং আওয়াজগুলো করতে থাকলো, একটা শার্প আওয়াজ বের করে করে, আর কুচকা আওয়াজের মতো ভঙ্গিতে একদিকে ছোট ছোট স্টেপে এগোতে থাকলো। তখন আমাদের গাইড বললো যে ওরা যেদিকটা তাকিয়ে আছে সেদিকটা নজর রাখুন, ওইখানে কোনো আছে, হয় বাঘ বা চিতা। সত্যি কথাই প্রায় 100 মিটার দূরে হঠাৎ আমরা দেখি যে বুশের মধ্যে একটা নড়ে উঠলো ওই ছোপ ছোপ, অর্থাৎ চিতা। সে ওখান থেকে বেরিয়ে হরিণগুলোর দিকে কিন্তু গেল না, উল্টো দিকে আস্তে আস্তে হেঁটে বেরিয়ে আসতে শুরু করলো, এবং তাই দেখে খুব চঞ্চল হয়ে হরিণগুলো ওদিক থেকে অন্যদিকে চলে গেল। আর চিতাটা হেঁটে হেঁটে আবার আমাদের গাড়ির পাশ দিয়ে, এর আগের দিনও আমরা যেভাবে দেখেছিলাম সেরকমভাবে সুন্দর ক্যাটওয়াক করে একটু বিরক্ত হয়েই আস্তে আস্তে চলে গেল। আমরা ঠিক বুঝতে পারলাম না যে ও শিকার করার মুডে ছিল অথবা ছিল না। সেদিনের মতো কিন্তু এখানে আর কোনো অ্যাক্টিভিটি হলো না। তো আমরা এই ইন্টারাকশনটা দেখলাম যে প্রেডেটর থাকলে পরে এই তৃণভোজী প্রাণীগুলো যেগুলো ওদের শিকার হয় তারা কীরকম বিহেভ করে, এবং এদের বিহেভিয়ার দেখেই কিন্তু যারা অভিজ্ঞ তারা বুঝতে পারে যে এখানে কোনো প্রিডেটর রয়েছে।